বলো তো, যদি এইরকম কোনো পদার্থ থাকতো যেই পদার্থটার মধ্য থেকে সারাদিন 24 ঘন্টায় কোনো রকম শক্তি বিকিরণ হচ্ছে বা সেখান থেকে আলো বিকিরণ হচ্ছে, তোমরা মনে করবে এটা একটা অলৌকিক ঘটনা। হ্যাঁ, এইরকম একটা অলৌকিক ঘটনাই ঘটেছিল বিজ্ঞানী ওরি বেকরেলের জীবনে। 1896 সালে বিজ্ঞানী ওরি বেকরেল কাজ করছিলেন পটাশিয়াম ইউরানিল সালফেট নামে একটা যৌগ নিয়ে। এক্স রে আবিষ্কারের পরে যে কোনো লাইট পড়লে কোনো বস্তুর থেকে যে অনুপ্রভা তৈরি হয় সেই বিষয় নিয়েই উনি কাজ করছিলেন। তো উনি যেদিন কাজ শুরু করবেন সেই দিন দেখেন যে সূর্যরশ্মি নেই, আকাশ মেঘলা। তো উনি কী করলেন, অনেকটা বিষাদগ্রস্ত ভাবেই ওই যে পটাশিয়াম ইউরেনাল সালফেটটাকে একটা কাগজে মুড়িয়ে একটা ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে রেখে দেন। দুর্ভাগ্যবশত ওই ড্রয়ারের নিচেই রাখা ছিল কিছু ফটোগ্রাফিক প্লেট। তো তারপরে উনি ভুলেও যান ব্যাপারটা। কিছুদিন পরে যখন সূর্যকিরণ ঠিকঠাকভাবে আসে, তিনি ওই পটাশিয়াম ইউরানিল সালফেট নিয়ে কাজ করতে যাবেন বলে দেখেন যে ড্রয়ার খুলেই বের করে দেখেন যে ফটোগ্রাফিক প্লেটের উপরে পটাশিয়াম ইউরানিল সালফেটের একটা ছবি উঠেছে। তিনি অনেকটা অবাকই হলেন, আরে ড্রয়ারের ভেতর তো অন্ধকার, রুম অন্ধকার, তাহলে ওই পটাশিয়াম ইউরানিল সালফেট থেকে কিভাবে ওর ছবি উঠলো? তাহলে কি অজান্তেই এর থেকে কোনো রশ্মি নির্গত হচ্ছে যেটা অন্ধকারেও বিকিরণ হতে পারে, যার জন্য বাইরের থেকে তাপ, চাপ বা অনুঘটক কোনো কিছুই লাগছে না, সাধারণভাবেই এবং স্বতঃস্ফূর্তভাবেই এরকম কোনো রশ্মি নির্গত হচ্ছে। তিনি এইরকম হঠাৎ দুর্ভাগ্যবশতই বলতে পারো আবিষ্কার করে ফেললেন তেজস্ক্রিয়তা, যে রশ্মির নাম দিলেন নিজের নাম অনুসারে বেকরেল রশ্মি। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 10-এর পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারের রেডিও অ্যাক্টিভিটিটা। সেখানে দেখব যে কিভাবে একটা ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস ভেঙে নতুন মৌল তৈরি করে, যাকে আমরা বলছি রেডিও অ্যাক্টিভিটি। তাহলে বিজ্ঞানী বেকরেল 1896 খ্রিস্টাব্দে আবিষ্কার করলেন তেজস্ক্রিয় রশ্মি। তিনি প্রথমে এই রশ্মির নাম দিয়েছিলেন বেকরেল রশ্মি। পরে যে ঘটনাটা ঘটছে, এই যে পটাশিয়াম ইউরানিল সালফেট থেকে যে স্বতঃস্ফূর্তভাবে রশ্মি নির্গত হচ্ছে, সেই রশ্মিটা তেজস্ক্রিয়তার জন্য তৈরি হচ্ছে, অর্থাৎ তেজস্ক্রিয়তা আবিষ্কারের পরে এই বেকরেল রশ্মির নাম হয়ে যায় তেজস্ক্রিয় রশ্মি। আচ্ছা, এই যে বেকরেল রশ্মি বা তেজস্ক্রিয় রশ্মি আবিষ্কারের ফলে তখনকার যে বিজ্ঞান মহল তাতে একটা সাড়া পড়ে যায়। ঠিক তখনই বিজ্ঞানী পিয়ের কুরি এবং মাদাম কুরি, তোমরা নিশ্চয়ই নাম শুনেছ, তারাও কিন্তু এই বিষয় নিয়েই কাজ করছিলেন। তো তারা কি করলেন, হচ্ছে ইউরেনিয়ামকে থেকে যে স্বতঃস্ফূর্তভাবে যে আলফা বিটা এবং গামা রশ্মি নির্গত হচ্ছে বা অদৃশ্য যে রশ্মি, তখনও আলফা বিটা এবং গামা বলতে পারবো না যে আলফা বিটা গামা রশ্মি নির্গত হচ্ছে, এটা তিনি আবিষ্কার করে ফেলেছিলেন। তিনি তেজস্ক্রিয়তা সম্পর্কে আবিষ্কার করেন এবং তার এই কাজের অগ্রগতি দেখে তৎকালীন যে অস্ট্রীয় সরকার, তিনি কি করেছিলেন, ওই কুরি দম্পতিকে 1 টন পিচ ব্লেন্ড উপহার দিয়েছিলেন। কুরি দম্পতি বহু প্রচেষ্টার ফলে সেই পিচ ব্লেন্ড আকরিক থেকে মাত্র খুব সামান্য পরিমাণে কয়েক গ্রাম কি করেছিলেন, একটা নতুন তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কার করেছিলেন, যার ধর্ম ইউরেনিয়ামের সঙ্গেও ম্যাচ করে না বা অন্য কোনো বস্তুর সঙ্গেও ম্যাচ করেন না। তিনি একদম নিশ্চিন্ত হয়েছিলেন ওনারা যে এই পদার্থের যে নেচার দেখাচ্ছে সেটা নিশ্চয়ই ইউরেনিয়াম নয় বা কোনো এক্সিস্টিং মৌল নয়, একটা নতুন কোনো মৌল, যার নাম তিনি তাদের যে মাতৃভূমি পোল্যান্ডের নাম অনুসারে দিয়েছিলেন পোলোনিয়াম। তার মানে তিনি আবিষ্কার করলেন ইউরেনিয়াম, এই পিচ ব্লেন্ড থেকে আবিষ্কার করলেন পোলোনিয়াম। পরে তিনি
ইউরেনিয়ামের থেকে 10 লক্ষ গুণ বেশি তেজস্ক্রিয় পদার্থ আরেকটি তেজস্ক্রিয় পদার্থ রেডিয়াম আবিষ্কার করেছিলেন। কি? রেডিয়াম। এটা তোমাদের প্রায়শই প্রশ্ন হয় যে রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের কত গুণ বা কী রকম, তাহলে 10 লক্ষ গুণ বেশি, তাহলে রেডিয়াম অনেক বেশি তেজস্ক্রিয় পদার্থ। এটা উনি 1902 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন এবং এর জন্য তিনি 1903 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার অর্জন করেন। তো এই যে পটাশিয়াম ইউরেনাল সালফেট থেকে একটা স্বতঃস্ফূর্ত রশ্মি নির্গত হচ্ছে, এই রশ্মিগুলোর প্রকৃতি জানার জন্য বিজ্ঞানী মাদাম কুরি কী করেছিলেন, একটা ছোট্ট পরীক্ষা করেছিলেন। ঠিক আছে, ছোট্ট পরীক্ষা করে তিনি জানতে পেরেছিলেন এই যে নিউক্লিয়াস থেকে যে অদৃশ্য রশ্মিগুলো নির্গত হচ্ছে সেটা আসলে একরকম রশ্মি নয়, সেটা হচ্ছে 3 রকম রশ্মির সমবায়। তিনি এই রশ্মির গতি মানে প্রকৃতি নির্ণয়ের জন্য কী করেছিলেন, লেড নির্মিত একটা ছোট্ট সেলের মতো নিয়েছিলেন, এটা লেডের তৈরি। তার এই ছোট্ট প্রকোষ্ঠের মধ্যে তিনি ইউরেনিয়াম রেখেছিলেন। ঠিক আছে, এরপর এখান থেকে যে এখানে যে তেজস্ক্রিয় পদার্থটা রেখেছিলেন সেখান থেকে অনবরত কি হচ্ছে, তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় এবং তিনি তার সামনে একটা কি রাখেন, ফটোগ্রাফিক প্লেট রাখেন এবং পুরো সিস্টেমটাকে একটা বায়ু নিরোধ পাত্রের মধ্যে রেখে তার মধ্যেকার যে বায়ু, সেই মধ্যেকার বায়ুকে কি করেন, নিষ্কাশন করেন। ঠিক আছে, মধ্যেকার বায়ুকে নিষ্কাশন করে, তাহলে এটা বায়ু শূন্য করে দেন এবং দুদিকে কি করেন, চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করেন, তীব্র চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করেন। তিনি দেখেন যে এখান থেকে যে রশ্মিটা নির্গত হচ্ছে সেই রশ্মিগুলো যে ফটোগ্রাফিক প্লেটের উপরে খানিকটা এইরকমভাবে ক্রিয়া করছে, অর্থাৎ এই তেজস্ক্রিয় পদার্থ থেকে যে রশ্মিগুলো নির্গত হচ্ছে সেই রশ্মিগুলোর কিছু রশ্মি একদম ডিরেক্ট যে সোজা মানে সরল রেখাতে যে ফটোগ্রাফিক প্লেটের উপরে আঘাত করছে, কিছু রশ্মি কি হচ্ছে দেখো ডান দিকে একটু বেশি পরিমাণ বিক্ষিপ্ত হচ্ছে আর কিছু রশ্মি বাম দিকে কম পরিমাণ হচ্ছে কি হচ্ছে ডেভিয়েট করছে মানে সরে যাচ্ছে। এটার কারণ হচ্ছে কি, তখন তিনি ব্যাখ্যা করেন এখান থেকে যে রশ্মিগুলো নির্গত হচ্ছে সেই রশ্মিগুলোর কিছু পরিমাণ চার্জ আছে, চার্জ থাকার জন্য এই যে তীব্র তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে বা হচ্ছে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে তার দ্বারা প্রভাবিত হচ্ছে। এবং এখানে দেখো যেটা ডান দিকে যে রশ্মিগুলো নির্গত হয়েছে সেটা হচ্ছে বেশি ডেভিয়েট করেছে অর্থাৎ হালকা, এবং কোন দিকে ডেভিয়েট করেছে, যেই দিকে পজিটিভ তড়িৎ ক্ষেত্র আছে। কি আছে, যেদিকে পজিটিভ তড়িৎ ক্ষেত্র আছে। তাহলে আমরা পজিটিভ কাকে আকর্ষণ করে, নেগেটিভকে আকর্ষণ করে, তাহলে এই যে রশ্মিগুলো আছে সেগুলো হচ্ছে নেগেটিভ কতগুলো কণার স্রোত এবং যা অপেক্ষাকৃত হালকা। তাই এখানে যে তড়িৎ ক্ষেত্র, দুদিকেই যে তড়িৎ ক্ষেত্র আছে তাদের যে পরিমাণটা একই কিন্তু আধানটা আলাদা। তাহলে এই পজিটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে ডেভিয়েট করছে এবং বেশি পরিমাণ ডেভিয়েট করছে বলতে এর ভর কিছুটা কম, আর যেটা হচ্ছে নেগেটিভ তড়িৎ ক্ষেত্রে দিচ্ছে নেগেটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে বিক্ষিপ্ত হচ্ছে সেই আধানটা হচ্ছে কিছু পরিমাণ ভারী, যে কণাগুলো বেরোচ্ছে সেই কণাটা নিশ্চয়ই ভারী তাই কম পরিমাণ ডেভিয়েট করছে। সেখান থেকে তিনি সিদ্ধান্তে পরিণত হন যে এখান থেকে যে রশ্মিগুলো নির্গত হচ্ছে তার মধ্যে আছে পজিটিভ এবং হচ্ছে ভারী পজিটিভ তড়িৎধর্মী যে আলফা কণা এবং হচ্ছে অপেক্ষাকৃত হালকা নেগেটিভ তড়িৎগ্রস্ত কণার স্রোত যেটাকে বলা হচ্ছে বিটা রশ্মি। এবং আরেকটা আছে যে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র কোনো কিছুর দ্বারাই প্রভাবিত হয় না এবং সেটা সোজা যে ফটোগ্রাফিক প্লেটের উপর আঘাত করে সেটাকে বলছে কি কণা, গামা রশ্মি। ঠিক আছে, গামা রশ্মি। তাহলে তেজস্ক্রিয় পদার্থ থেকে 3 প্রকারের রশ্মি নির্গত হয়। একটা হচ্ছে আলফা রশ্মি, যেটা হচ্ছে পজিটিভ কণার স্রোত, পজিটিভ কণার
স্রোত। আচ্ছা, আর একটা বিটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত, আর একটা হচ্ছে নিস্তড়িত। এবং তাদের নাম কি? একটা হচ্ছে আলফা রশ্মি, আর একটা বিটা রশ্মি, এবং আর একটা গামা রশ্মি। তাহলে আমরা এরপরে আসি যে তেজস্ক্রিয়তা কাকে বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা পদার্থের নিউক্লিয়াস তার আনস্টেবিলিটির জন্য, আনস্টেবিলিটি মানে হচ্ছে অস্থায়িত্বের জন্য কি হচ্ছে, যে স্বতঃস্ফূর্তভাবে বিশ্লিষ্ট হচ্ছে, মানে ভেঙে যাচ্ছে, ভেঙে যে নতুন ধর্মবিশিষ্ট অন্য মৌল উৎপাদন করছে, এবং এর ফলে সেই মৌল থেকে কি হচ্ছে, তিন ধরনের রশ্মি নির্গত হচ্ছে, বা কিছু রশ্মি নির্গত হচ্ছে যা ফটোগ্রাফিক প্লেটের উপর আঘাত করছে। তাহলে এই যে ঘটনা, এই ঘটনাটাকেই বলবো কি? স্বাভাবিক তেজস্ক্রিয়তা। স্বাভাবিক তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয়তা কাকে বলবো? প্রথমে আসি, তেজস্ক্রিয়তা কাকে বলবো। তাহলে তেজস্ক্রিয়তা কাকে বলবো? কতগুলি ভারী মৌলের নিউক্লিয়াস কীরকম ভারী মৌলের নিউক্লিয়াস? না, যাদের N/P অর্থাৎ নিউটন বাই প্রোটনের অনুপাত 1.52। ঠিক আছে, তাহলে কতগুলো ভারী মৌলের নিউক্লিয়াস যাদের N/P এর অনুপাত 1.52 এর বেশি, তারা কি হয়? স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে বিয়োজিত হয়ে অপেক্ষাকৃত হালকা নতুন মৌলের নিউক্লিয়াস উৎপন্ন করে, এবং এর ফলে ওই পদার্থ থেকে কতগুলি রশ্মি নির্গত হয়, যা ফটোগ্রাফিক প্লেটের ওপর ক্রিয়া করে ও বায়ুকে বলবো না, গ্যাসকে আয়নিত করতে সক্ষম হয়। এই ঘটনাকেই বলা হয় তেজস্ক্রিয়তা। এবং যে বা যারা এই ধর্ম দেখায় তাদের বলা হয় তেজস্ক্রিয় পদার্থ। মানে যে সমস্ত পদার্থ এই ধর্মটা দেখাবে তাকে বলবো কি? তেজস্ক্রিয় পদার্থ। তাহলে কতগুলো ভারী মৌলের নিউক্লিয়াস কীরকম ভারী? না, যাদের N/P এর অনুপাত কত? 1.52 এর বেশি, তারা স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্তভাবে বিয়োজিত হয়ে অপেক্ষাকৃত হালকা মৌলের নিউক্লিয়াস উৎপন্ন করে, এবং এর ফলে কতগুলো রশ্মি নির্গত হয়। সেই রশ্মিগুলোর ধর্ম কি? যা ফটোগ্রাফিক প্লেটের উপর আঘাত করে, এবং যা গ্যাসের মধ্য দিয়ে যাওয়ার সময় গ্যাসকে আয়নিত করতে সক্ষম হয়। তাহলে যে ধর্মের জন্য এই ঘটনাটা ঘটে সেই ধর্মটাকে বলা হয় তেজস্ক্রিয়তা, এবং যে পদার্থ এই ধর্ম দেখায় তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় পদার্থ।
তাহলে যদি তোমাদেরকে বলে এই রকম কতগুলো তেজস্ক্রিয় পদার্থের নাম লেখো, তাহলে কি হবে না, প্রথমেই আসি যেটা না বললেই নয়, ইউরেনিয়াম। আমরা সবাই জানি এটা। এখন আমাদের বিশ্বের তথা আমাদের দেশেরও বলতে পারি প্রায় মানে সমগ্র পৃথিবীর যে হারে আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি, আমাদের বিকল্প শক্তি হিসেবে এই ইউরেনিয়ামই কেবলমাত্র হচ্ছে পাশে দাঁড়াবে। তাহলে ইউরেনিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় পদার্থ। এছাড়াও আছে থোরিয়াম, আচ্ছা, পোলোনিয়াম, তারপরে হচ্ছে রেডন, তারপরে আছে তোমার অ্যাক্টিনিয়াম, রেডিয়াম ইত্যাদি। আরও আছে, যদি তোমাদেরকে নাম বলতে বলে তাহলে এই কতগুলো নামই তোমরা মুখস্থ রাখবে। ইউরেনিয়াম, থোরিয়াম, পোলোনিয়াম, রেডন, অ্যাক্টিনিয়াম, রেডিয়াম, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল বা তেজস্ক্রিয় পদার্থ। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের আমি বললামই এই তেজস্ক্রিয় মৌল থেকে 3 ধরনের রশ্মি নির্গত হয়। একটা হচ্ছে পজিটিভ তড়িৎধর্মী আলফা রশ্মি, নেগেটিভ তড়িৎধর্মী বিটা রশ্মি এবং নিস্তড়িৎ রশ্মি হচ্ছে গামা রশ্মি। তার আগে আমরা দুটো জিনিস এই রশ্মিগুলো সম্পর্কে বা এর ধর্ম সম্পর্কে আমরা পড়ব এবং এই 3টে রশ্মির মধ্যে পার্থক্য পড়ব, ভীষণ ইম্পর্টেন্ট। তার আগে আমরা একটা জিনিস দেখে নিই, এই যে তেজস্ক্রিয়তা বলছি, সেই তেজস্ক্রিয়তা হচ্ছে কিসের, কী ধরনের রিয়াকশান বা কী ধরনের বিক্রিয়া? এগুলো এক ধরনের নিউক্লিয় বিক্রিয়া। তাহলে আমরা এখন আলোচনা করে নিই যে তোমাদের মনের মধ্যেও নিশ্চয়ই কোয়েশ্চেন হচ্ছে যে আমরা তাহলে এই যে কেমিক্যাল রিয়াকশান করছি বা রাসায়নিক যে বিক্রিয়াগুলো করছি তার সঙ্গে এই নিউক্লিয় বিক্রিয়ার পার্থক্য কী? তাহলে আমাদের প্রথমেই যেতে হবে কি, যে একটা পরমাণুর স্ট্রাকচার কীরকম সেটা আমাদেরকে আগে বুঝে নিতে হবে। যদিও আমরা পরমাণুর গঠন ক্লাস 9-এ যখন পড়েছি সেখানে আমরা দেখেছি পরমাণুর স্ট্রাকচার কি, জাস্ট একটু রিকল করব। আর রাসায়নিক বিক্রিয়ার সঙ্গে এই বিক্রিয়ার পার্থক্য কি এবং কেন এই তেজস্ক্রিয় যে রিয়াকশান বা তেজস্ক্রিয়তা কেন সৃষ্টি হয় তার কারণ সম্পর্কেও আমরা এই মুহূর্তে আলোচনা করব। তাহলে দেখো, তাহলে আমরা অ্যাটমিক স্ট্রাকচার যদি লক্ষ্য করি তাহলে দেখব পরমাণুর দুটো অংশ, একটা নিউক্লিয়াস আর একটা নিউক্লিয়াস বহির্ভূত অংশ। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? পজিটিভ চার্জযুক্ত কণা প্রোটন এবং নিস্তড়িত কণা নিউট্রন। ঠিক আছে? এবং তারা হচ্ছে তাদের আয়তনের তুলনায় ক্ষুদ্র একটা স্থানে কি করে না হচ্ছে ক্ষুদ্র একটা স্থানে থাকে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের বাইরে কি থাকে? ইলেকট্রন থাকে। নিউক্লিয়াসের বাইরে কি থাকে? ইলেকট্রনরা ঘুরে বেড়ায়। এরপরে কেমিক্যাল রিয়াকশান এবং নিউক্লিয় রিয়াকশানের মধ্যে পার্থক্য। দেখো, যখন কেমিক্যাল রিয়াকশান হয়, যখন সোডিয়াম ক্লোরাইড আমরা যখন সমযোজ্যতা এবং তড়িৎযোজ্যতাতে দেখেছি, সেখানে কি হচ্ছে? সোডিয়াম পরমাণু তার সর্ববহিস্থ কক্ষে যে 11টা ইলেকট্রনের মধ্যে কতগুলো থাকে? সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন থাকে, এই যে দুটো ইলেকট্রন। আর কি থাকে? 8টা ইলেকট্রন। দ্বিতীয় নম্বর কক্ষে থাকে 8টা ইলেকট্রন। আর সর্ববহিস্থ কক্ষে কতগুলো থাকে? একটা ইলেকট্রন। আর ক্লোরিনের ক্ষেত্রে কি হয়? ক্লোরিনের ক্ষেত্রে থাকে সর্ববহিস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন থাকে? 7টা ইলেকট্রন থাকে। সাতটা ইলেকট্রন থাকে। আর ভেতরে যেরকম এর 8টা থাকে সেরকম 8টা থাকে। এই তো হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, তাই না?
ঠিক আছে, তাহলে এই হচ্ছে ক্লোরিনের স্ট্রাকচার, আর এই হচ্ছে সোডিয়াম পরমাণু স্ট্রাকচার। এরপর সোডিয়াম কি করে, তার এই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা কাকে দিয়ে দেয়, ক্লোরিনকে দিয়ে দেয়। দেখো এখানে যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে কি, তাহলে সর্ববহিস্থ কক্ষে থাকা ইলেকট্রনটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। এর ফলে কি উৎপন্ন হচ্ছে, Na+ আয়ন উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে, Na+ আয়ন উৎপন্ন হচ্ছে, এবং এখানে কি হচ্ছে, ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে Cl- আয়ন উৎপন্ন করছে, এবং দুজনে কি হচ্ছে, যে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে যে প্লাস পরস্পরকে আকর্ষণ করে NaCl উৎপন্ন করছে। তাই আমরা যে যৌগটা পাচ্ছি, সেই যৌগটার মধ্যে কিন্তু সোডিয়ামের পরমাণুর যে নিউক্লিয়াস সেইটাও ইনট্যাক্ট থাকছে, এবং ক্লোরিন পরমাণুর নিউক্লিয়াসও ইনট্যাক্ট থাকছে। তাহলে এদের কিন্তু মূল গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে সোডিয়ামই থাকছে, ক্লোরিনও থাকছে, কিন্তু তারা কেবলমাত্র নিজেদের মধ্যে বিক্রিয়া করছে, দিয়ে নতুন একটা ধর্ম উৎপন্ন করছে NaCl, কিন্তু এদের মূল গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু যখন হচ্ছে এই যে নিউক্লিয় রিয়াকশান বা তেজস্ক্রিয় রিয়াকশানের ক্ষেত্রে কি হয়, দেখো এই যে নিউক্লিয়াসের মধ্যে এই যে নিউট্রন এবং প্রোটন থাকে, এই নিউট্রন এবং প্রোটনগুলো স্বতঃস্ফূর্তভাবে বিয়োজিত হয়, এবং কি করে না অপেক্ষাকৃত কম, যে তোমার কম মানে হালকা আর কি, একটা ভারী মৌলের নিউক্লিয়াস বিয়োজিত হয়ে কি করে হালকা মৌলের নিউক্লিয়াস উৎপন্ন করে। তাহলে এখানে যে ঘটনাটা ঘটছে, সেখানে নিউক্লিয়াসের গঠনের পার্থক্য হচ্ছে। কীরকম পার্থক্য, আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলেই বুঝতে পারবো। দেখো যে উদাহরণ বলছি, উদাহরণের ক্ষেত্রে যদি আমি ইউরেনিয়াম নিই, তাহলে ইউরেনিয়াম 235 তার মানে এর পরমাণুর নিউক্লিয়াসে 92টা কি থাকে, প্রোটন থাকে, এবং কত 235 - 92, তাহলে কত হচ্ছে, তাহলে 43টা কি থাকছে, নিউট্রন থাকছে। প্রোটন থাকছে কতগুলো, প্রোটন থাকছে 92টা, এবং নিউট্রন থাকছে 143টা। এরপর কি হচ্ছে, এর মধ্য থেকে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি মানে তেজস্ক্রিয় যে রশ্মি, সেই রশ্মি নির্গত হচ্ছে, এবং নির্গত হওয়ার ফলে কি উৎপন্ন হচ্ছে, ধরো বেরিয়াম 141 তোমার 56, প্লাস ক্রিপ্টন তোমার 92 36। তাহলে এখানে দেখো ছিল ইউরেনিয়াম, কি উৎপন্ন হয়ে গেল না, বেরিয়াম এবং ক্রিপ্টন। তাহলে এই যে রিয়াকশানটার ফলে যে পদার্থটা উৎপন্ন হলো, দেখো তার মূল গঠনের মানে নিউক্লিয়াসের গঠনের পরিবর্তন হলো। এখানে প্রোটন ছিল কি 92টা, দেখো এখানে নতুন যে পদার্থ হয়ে গেছে তাতে প্রোটন এসছে একটা 56টা, একটা 36টা, তাহলে মৌলটাই টোটালি চেঞ্জ হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে কি রিয়াকশান, নিউক্লিয় রিয়াকশান। নিশ্চয়ই বুঝতে পারলে। এখানে দেখো এদের কিন্তু মূল গঠনের, আমরা যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়েছিলাম ক্লাস 9-এ, তখন আমরা পড়েছিলাম দেখো যে পরমাণুর যেটা পরমাণু ক্রমাঙ্ক মানে যতগুলো প্রোটন থাকে, সেটাই মৌলটার কি ধর্ম হবে বা কীরকম বৈশিষ্ট্য হবে তা কিন্তু নির্ভর করছে ওই অ্যাটমিক নাম্বারের উপর বা পরমাণু ক্রমাঙ্কের উপর। তাহলে এখানে কি হচ্ছে, এই শক্তির মানে তেজস্ক্রিয়তার ফলে তাদের এই যে অ্যাটমিক নাম্বারটাই পরিবর্তন হচ্ছে, এবং অপেক্ষাকৃত হালকা, দেখো এখানে 92টা ছিল ভারী মৌল, এখানে অপেক্ষাকৃত হালকা মৌলের নিউক্লিয়াস উৎপন্ন হচ্ছে। এর সঙ্গে এনার্জি উৎপন্ন হবে, কিভাবে উৎপন্ন হচ্ছে আমি পরে আসছি। তাহলে কি হলো, একটা মৌল সেটা বিয়োজিত হয়ে কি উৎপন্ন হলো, নতুন দুটো মৌল উৎপন্ন করলো, যার সঙ্গে কিন্তু এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে এই যে রিয়াকশানটা, এই রিয়াকশানটাকে আমরা বলবো কি তেজস্ক্রিয়তা। ঠিক আছে, এরপরে তোমরা বলবে যে এরা তো ছিল বেশ সুখেই ছিল, তাহলে হঠাৎ এই নিউক্লিয়াসের কি এমন হলো যে এই নিউক্লিয়াস বিভাজিত হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো বস্তু তেজস্ক্রিয় হচ্ছে কখন বা তেজস্ক্রিয় রিয়াকশানে কখন তারা টেক পার্ট করছে। তাহলে এইটার জন্য আমাদেরকে জানতে হবে, এই যে পরমাণুর গঠন জানতে হবে, এবং মেইন যেটা দায়ী সেটা হচ্ছে এই নিউট্রন এবং প্রোটন। কি
দরকার নিউট্রন এবং প্রোটন। সাধারণত আমরা দেখেছি এই তেজস্ক্রিয়তা দেখায় কারা, যাদের পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার পরমাণু ক্রমাঙ্ক 82-র বেশি। তার মানে লেড পরবর্তী যে সমস্ত যৌগগুলো ভারী যৌগ, প্রথম 1 থেকে 82 অবধি কিন্তু এইরকম তোমার স্বাভাবিক তেজস্ক্রিয়তা দেখায় না, কৃত্রিম তেজস্ক্রিয়তা দেখায়, তাকে আর্টিফিশিয়ালি বাইরের থেকে আঘাত করতে হয়, সেটাও আমরা আসবো পরে। তাহলে যাদের যে সমস্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক সাধারণত 82-র বেশি, পরমাণু ক্রমাঙ্ক কতর বেশি, 82-র বেশি, সেই সমস্ত মৌলগুলো, তাহলে যে সমস্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক 82-র বেশি, মানে লেডের পরবর্তী যে সমস্ত যৌগগুলো ভারী মৌলের, হ্যাঁ, সেই মৌলগুলোই কী হয় না তেজস্ক্রিয়তা দেখায়। কারণ তাহলে প্রথম হচ্ছে নিউক্লিয়াসকে অবশ্যই হেভি বা ভারী হতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে নিউট্রন বাই প্রোটন অনুপাত কত, 1.52 এর বেশি হতে হবে, প্রায় যতগুলো প্রোটন আছে তার 1.5 গুণের বেশি কি থাকতে হবে, নিউট্রন হতে হবে। তাহলে যে সমস্ত মৌলের ক্ষেত্রে N/P মানে নিউট্রন এবং প্রোটন সংখ্যার অনুপাত 1.52 এর বেশি, অর্থাৎ যতগুলো প্রোটন আছে তার 1.5 গুণেরও বেশি কি থাকতে হবে, নিউট্রন থাকতে হবে। যদি এই কন্ডিশন ফুলফিল করে তখন কি হয়, মৌলের নিউক্লিয়াস আনস্টেবল হয়ে যায় বা অস্থায়ী হয়ে যায়। এরপর তোমরা বলবে যে হয়েছে তো কি হয়েছে, ওরা তো সেখানে নিউক্লিয় বন্ধন বা নিউক্লিয় শক্তির দ্বারা কি হয়, পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে আটকে থাকে। তাহলে এখানে তাদের নর্মাল বিক্রিয়া করার বা নিউক্লিয় বিক্রিয়া করার দরকার কি আছে? হ্যাঁ, কি হয় দেখো, আমরা যখন নিউক্লিয়াসের স্ট্রাকচার দেখি তাহলে দেখতে পাই এখানে যে নিউক্লিয় বন্ধনটা বা নিউক্লিয়াসের স্ট্রাকচার কি, যে পরমাণুর যতটা আয়তন তার থেকে অতি অল্প, প্রায় 10 লক্ষ ভাগের 1 ভাগ যে আয়তন, সেই আয়তনের মধ্যে অসংখ্য পরিমাণ প্রোটন এবং নিউট্রন একসঙ্গে কি থাকে, তোমার কনজুগেটেড অবস্থায় থাকে। সেইখানে যেরকম নিউট্রন থাকে সেই রকম প্রোটনও থাকে, ঠিক আছে। এরপর এই অত অল্প জায়গায় যখন একসঙ্গে অনেক প্রোটন থাকে এবং প্রোটন সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, তাহলে তুমি দেখো যখন 82-র পরে যাচ্ছি প্রোটন সংখ্যা স্বাভাবিকভাবেই কত হচ্ছে, 83, 84, 85 এরকম করে স্বাভাবিকভাবে বাড়তে আছে। তাহলে প্রোটন সংখ্যা যখনই বেশি হয়ে যাচ্ছে তখন এই অল্প স্থানে অনেক প্রোটন একসঙ্গে কি হচ্ছে, গাদাগাদিভাবে থাকছে, ঠিক আছে। এরপরে এই যে নিউট্রন থেকে প্রোটন, প্রোটন থেকে নিউট্রন উৎপন্ন হচ্ছে, অর্থাৎ নিউক্লিয় যে বল, সেই নিউক্লিয় বল কি হচ্ছে, নিউক্লিয় বলের তুলনায় এই যে প্রোটন যে বিকর্ষণ বল, সেই বিকর্ষণ বল কিন্তু ক্রমশই বাড়তে থাকে। তখন আর ওই নিউট্রন প্রোটনে পরিণত হওয়ার জন্য যে নিউক্লিয় বল, সেই নিউক্লিয় বল তাদেরকে কি করা হয়, শক্তভাবে বা দৃঢ়ভাবে মানে বেঁধে রাখতে বা টাইট করে আটকে রেখে যে নিউক্লিয়াসের গঠনটাকে অটুট রাখতে কিন্তু পারে না। কতক্ষণ অবধি সম্ভব হয়, 82 যতক্ষণ হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু সম্ভব হয়। কিন্তু তারপরে যখন এই যে N/P এর অনুপাতটা আনব্যালেন্স হয়ে যায় তখনই এই যে প্রোটনগুলোর প্রোটন যে আকর্ষণ বল, পজিটিভকে বিকর্ষণ করবে, এটা তো হচ্ছে স্বাভাবিক ব্যাপার। তাহলে এই প্রোটন যে বিকর্ষণ বল, সেই বিকর্ষণ বলটা অনেক বেশি হয় কার তুলনায়, ওদের মধ্যে যে নিউক্লিয় বল অর্থাৎ নিউট্রন প্রোটনে পরিণত করার জন্য যে আকর্ষণ বল দরকার হয় তার তুলনায় এই বিকর্ষণ বল বাড়তে থাকে। ফলে যখনই এখানে ধরো যে আকর্ষণ বলের তুলনায় যদি বিকর্ষণ বল বাড়তে থাকে তাহলে এখানে অটোমেটিক একটা আনস্টেবিলিটি সৃষ্টি হবে। সেই কারণেই কি হয়, পরমাণুর যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস আনস্টেবল হয়ে যাচ্ছে। তাহলে এটাও হচ্ছে কি হচ্ছে, পরমাণুর আনস্টেবিলিটির বা তেজস্ক্রিয়তার একটা অন্যতম কারণ। তাহলে আমরা 3টে কারণ বললাম। এক হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক যাদের বেশি হয়, অর্থাৎ যে সমস্ত ধাতু ভারী হয়, সাধারণত 82-র উপরে যে সমস্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক হয় তারা এই স্বাভাবিক তেজস্ক্রিয়তা দেখায়। দ্বিতীয় নম্বর, যে সমস্ত মৌলের পরমাণুর N/P মানে নিউট্রন বাই প্রোটন অনুপাত 1.52 এর বেশি হয় তারা স্বাভাবিক তেজস্ক্রিয়তা দেখায়। আর 3 নম্বর হচ্ছে কি, যখন মৌলের N/P রেশিও 1.5 এর বেশি হয়ে যায় তখন ওই অল্প স্থানে অনেক প্রোটন থাকার জন্য প্রোটন বিকর্ষণ বলটা তাদের নিউক্লিয় আকর্ষণ বল বা নিউক্লিয় বলের তুলনায় বাড়তে থাকে। ফলে সেখানে একটা প্রচণ্ড আনস্টেবল পজিশন সৃষ্টি হয়। তাই তাদেরকে নিজেদেরকে স্থিত করার জন্য কি হয়, নিউক্লিয়াসগুলো স্বাভাবিকভাবেই ভেঙে যায় এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়।
তাহলে এখান থেকে আমরা যে এতক্ষণ তেজস্ক্রিয়তা সম্পর্কে একটা ডিটেলস নলেজ তৈরি করলাম, সেই তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য কি এখন দেখব। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য কি? তাহলে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য এক, তেজস্ক্রিয়তা কিন্তু সম্পূর্ণ একটা নিউক্লিয় ঘটনা। তাহলে কি বলবো? তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, মানে পরমাণুর নিউক্লিয়াসেই ঘটনাটা ঘটে। দ্বিতীয় নম্বর, এটা হচ্ছে একটা স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত হচ্ছে তোমার বিরামহীন ঘটনা। মানে এর কিন্তু কোনো তেজস্ক্রিয়তার কোনো কিন্তু বিরাম নেই। যতক্ষণ অবধি ওই মৌলটা জ্যান্ত থাকবে বা জীবিত অবস্থাতে থাকবে, মানে তার একটু অংশও থাকবে, তখন অবধি সে এই হচ্ছে তোমার রশ্মি বিকিরণ করতে থাকবে, অর্থাৎ তেজস্ক্রিয়তা দেখাতেই থাকবে। অর্থাৎ তেজস্ক্রিয়তা একটি স্বাভাবিক স্বতঃস্ফূর্ত ও তেজস্ক্রিয়তা একটি স্বাভাবিক স্বতঃস্ফূর্ত ও বিরামহীন বিক্রিয়া। হয়েছে? তার মানে দিন রাত সকাল বিকাল যখন খুশি এ হতে পারে, একে হচ্ছে এর কখনো থামে না। আচ্ছা, এটা হচ্ছে যেমন দেখো নর্মাল যখন কেমিক্যাল রিয়াকশান করি সেখানে কি লাগে? চাপ লাগে। যেমন অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য কত 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে, 220 অ্যাটমসফিয়ার চাপ লাগে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার অনুঘটক, তারপরে হচ্ছে তোমার উদ্দীপক, এই সমস্ত একটা সব কিছু নিয়ে একটা কি হয়, স্পেশাল কন্ডিশনের সৃষ্টি করতে হয় এবং এগুলোর দ্বারা কেমিক্যাল রিয়াকশান নিয়ন্ত্রিত হয়। কিন্তু ওই তেজস্ক্রিয় রিয়াকশান এমন একটা রিয়াকশান কি হচ্ছে বলতো, স্বাভাবিক তাপ, চাপ, অনুঘটক এগুলো কোনো কিছুর দ্বারাই প্রভাবিত হয় না। তাহলে চাপ, তাপ, অনুঘটক, উদ্দীপক ইত্যাদি বাহ্যিক প্রভাব কোনো কিছুই তেজস্ক্রিয়তার উপর প্রভাব ফেলে না বা ফেলতে পারে না। এগুলোর দ্বারা তেজস্ক্রিয় রিয়াকশানকে নিয়ন্ত্রণ করা যায় না। আচ্ছা, 4, কোনো তেজস্ক্রিয় মৌল ধরো রাসায়নিক বিক্রিয়া করে দিল, ধরো ইউরেনিয়াম মৌল বিক্রিয়া করে পটাশিয়াম ইউরানিল সালফেট তৈরি করলো, তাহলে এটা একটা রাসায়নিক বিক্রিয়া হলো। কিন্তু ওই যে ইউরেনিয়াম পরমাণু আছে সে কিন্তু নর্মাল তেজস্ক্রিয়তা দেখাতেই থাকবে। তাহলে কোনো তেজস্ক্রিয় মৌল বিক্রিয়া করে যৌগে রূপান্তরিত হলেও মৌলের স্বাভাবিক তেজস্ক্রিয়তা প্রভাবিত হয় না।
হয় না। 5, তেজস্ক্রিয়তার ফলে কোনো ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে অপেক্ষাকৃত হালকা মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়। কতক্ষণ অবধি এই রিয়াকশান চলবে? যতক্ষণ না মৌলটা স্টেবল একটা স্টেটে পৌঁছচ্ছে ততক্ষণ অবধি এ কিন্তু তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত করতে থাকবেই। তাহলে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ফলে ভারী মৌলের নিউক্লিয়াস বিয়োজিত হয়ে অপেক্ষাকৃত হালকা মৌলের নিউক্লিয়াসে রূপান্তরিত হয়। এটা গেল পরমাণুর যে তেজস্ক্রিয়তা, সেই তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো তেজস্ক্রিয়তার থাকবে। ঠিক আছে, এরপর আমরা আলোচনা করব তোমার আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মির প্রকৃতি এবং একে অপরের সঙ্গে কি পার্থক্য। ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু পরীক্ষাতে বহুবার এই প্রশ্ন আসে। এখন আমরা পড়ব আমরা যে তেজস্ক্রিয় তিনটে রশ্মি আলফা, বিটা এবং গামা, এই তিনটে রশ্মির ধর্ম এবং এদের মধ্যে তুলনা। তাহলে দেখো, আলফা রশ্মি প্রথমেই বলেছি এটা একটা পজিটিভ কণার স্রোত। অর্থাৎ আমরা যদি ধরি মানে বিশ্লেষণ করে দেখা গেছে যে আলফা রশ্মি হচ্ছে ওর যে ভর সেটা হচ্ছে একটা হিলিয়ামের ভরের সমান। তার মানে হচ্ছে এর যে ভর সংখ্যা 4 এবং হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 2। এ কী করে? দুটো চার্জ মানে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে যে হিলিয়াম কণার স্রোত হিসেবে আলফা কণা নির্গত হয়। তাহলে আলফা কণাকে আমরা ডবল চার্জযুক্ত হিলিয়াম কণার স্রোত ছাড়া অন্য কিছু বলতে পারি না। সেখানে বিটা রশ্মি হচ্ছে কি একটা ইলেকট্রন যার ভর হচ্ছে 0 কিন্তু হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত? -1, মানে চার্জ নেগেটিভ কণার ইলেকট্রন কণার কতগুলো স্রোত। আর গামা রশ্মি হচ্ছে কি হচ্ছে নিস্তড়িত। তাহলে আমরা যদি প্রথমে এদের ভরের তুলনা করি তাহলে প্রথমেই যদি আসি প্রকৃতি, প্রথমেই কি আসলাম? প্রকৃতি মানে কে কি প্রকৃতির। তাহলে 1 নম্বর হচ্ছে আলফা রশ্মি কতগুলো ধনাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত। তাহলে আলফা রশ্মি ধনাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত। তার মানে আমরা বলবো এগুলো হচ্ছে প্রকৃতপক্ষে হিলিয়াম কণার সোর্স, চার্জযুক্ত হিলিয়াম কণার স্রোত। তাহলে বিটা রশ্মি কি? নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন কণার স্রোত। আর গামা রশ্মি কি? গামা রশ্মি হচ্ছে নিস্তড়িত একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলতে আলোকে আমরা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলি, যেটাতে কি হয়? শুধু শক্তি ট্রান্সফার হয়। ঠিক সেই রকম গামা রশ্মি হচ্ছে নিস্তড়িত একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এরপর আসছি আধান। কিসে আসছি? আধান। তাহলে যেটা বললাম যে আলফা রশ্মি হচ্ছে কি? আলফা রশ্মির যে আধান সেটা দুটো পজিটিভ মানে প্রোটনের আধানের সমান। তাহলে আলফা রশ্মির আধান হচ্ছে কি? দুটি প্রোটনের আধানের সমান, দুটি প্রোটনের আধানের
সমান। তাহলে একটা প্রোটনের আধান কত? একটা প্রোটনের আধান হচ্ছে +1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। একে 2 দিয়ে গুণ করতে হবে। এই যে এখানে বলেছে ধনাত্মক দুটো হিলিয়াম পজিটিভ চার্জযুক্ত মানে He++ কণার স্রোত। তাহলে এখানে একটা পজিটিভ কণার স্রোত কত? একটা প্রোটনের চার্জ হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম, তার দুগুণ। তাহলে কত হবে এটা? 3.204 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা অবশ্যই পজিটিভ দিতে হবে, যেহেতু এটা ধনাত্মক তড়িৎধর্মী, তাই আমাদেরকে সবসময় পজিটিভ সাইনটা দিতে হবে। আচ্ছা, তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত? বিটা রশ্মির যে চার্জ সেটা কত? একটা ইলেকট্রনের যা চার্জ সেই চার্জ সমান। তাহলে একটি ইলেকট্রনের চার্জের সমান। ইলেকট্রনের চার্জ কত? না 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। কত না এখানে মাইনাস অবশ্যই, কেন? এটা হচ্ছে নেগেটিভ। এর চার্জটা কত? ইলেকট্রনের চার্জ সবসময় নেগেটিভ হয়, কারণ ইলেকট্রন নেগেটিভ কণা আমরা জানি। তাহলে এর চার্জ হচ্ছে -1.602 ইন্টু 10⁻⁹ কুলম। ঠিক আছে। আর গামা রশ্মি তো নিস্তড়িত, তাহলে গামা রশ্মি হচ্ছে নিস্তড়িত। এরপর আসছি ভর। তাহলে আলফা রশ্মি হচ্ছে ভারী, কারণ আমরা যখন দেখলাম আলফা রশ্মি এবং গামা রশ্মি যখন পরীক্ষা করেছিলেন, তখন দেখা গিয়েছিল আলফা রশ্মির যে ডেভিয়েশন হচ্ছে কম, আর হচ্ছে বিটা রশ্মি ডেভিয়েশন হচ্ছে বেশি, আর হচ্ছে গামা রশ্মির ডেভিয়েশন হচ্ছে না। তাহলে কোনো যে তোমার পজিটিভ চার্জগুলো যখন আমাকে অন্যদিকে নেগেটিভ চার্জের দিকে যখন বাঁকছে, সেগুলো ভারী হওয়ার জন্য কি হচ্ছে, সেটা যে দিকে বাঁকাটা তার কম হচ্ছে, ভারী জিনিসের একটুখানি কম যে তোমার বাঁকবে, ডেভিয়েট হবে। ঠিক একই রকমভাবে হচ্ছে এর ভর হচ্ছে কত? একটা হিলিয়ামের ভরের সমান, বা একটা প্রোটনের ভরের 4 গুণ। কত? একটা প্রোটনের ভরের 4 গুণ। তাহলে একটি আলফা কণার ভর হচ্ছে একটি প্রোটনের ভরের 4 গুণ। তাহলে একটা প্রোটনের ভর কত? একটা প্রোটনের ভর কত? 1.6725। একটা প্রোটনের ভর কত? 1.6725 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে 24 গ্রাম। তাহলে এর ওয়েট কত হবে? এর 4 গুণ, তাহলে 4 ইন্টু 1.6725 ইন্টু 10⁻⁻24 গ্রাম। কার? একটা আলফা কণার ভর। তাহলে একটা বিটা কণার ভর কি হবে? একটা ইলেকট্রনের ভরের সমান। ইলেকট্রনের ভরের সমান। পরমাণুর গঠন স্ট্রাকচারে আমরা পড়েছি যে একটা পরমাণুর নিউট্রন সব থেকে বেশি ভারী হয়, তারপরে প্রোটন হয়, আর হচ্ছে ইলেকট্রন হচ্ছে কিন্তু হালকা হয়। তাই জন্যই আমরা ইলেকট্রন মহল বাইরে ঘুরে বেড়াই এবং ইলেকট্রনের ভরকে আমরা পরমাণুর যে ভর হয় সেই ভরের তুলনায় নগণ্য দেখাই, তাই তো? তাহলে ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। ঠিক আছে। তাহলে ইলেকট্রনের ভর কিন্তু প্রোটনের ভরের তুলনায় অনেক কম। তাহলে একটা বিটা রশ্মির ভর একটা ইলেকট্রনের ভরের সমান হবে। আচ্ছা, আর গামা রশ্মির কোনো ভর হয় না। গামা রশ্মির ভর নেই, কারণ এটা তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা একটা ভর নেই, কারণ এটি একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে। এই গেল ভরের পার্থক্য। এরপরে আসছি ভেদন ক্ষমতা। কি আসছি? ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা মানে আমরা কি জানি যে
যে তড়িৎচুম্বকীয় এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা যে কোনো তরঙ্গ, যেমন হচ্ছে আলো, আলো কাঁচ ভেদ করে আসতে পারে, তেমনি এক্স রশ্মি কী করতে পারে, আমাদের শরীর, চামড়া এগুলো ভেদ করতে পারে, কিন্তু হাড় ভেদ করতে পারে না। তেমনি তেজস্ক্রিয় রশ্মিরও ভেদন ক্ষমতা আছে, কিন্তু যেহেতু তেজস্ক্রিয় রশ্মি তিনটে কণার সমষ্টি, আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি, তাই এই তিনটে রশ্মির ভেদন ক্ষমতা 3 রকমের হয়। এখানে আলফা রশ্মি ভারী, তার একে ভেদ করতে মানে সমস্যা হয়, এ সহজে ভেদ করতে পারে না, তাই আলফা রশ্মির ভেদন ক্ষমতা বিটা রশ্মি এবং গামা রশ্মির তুলনায় কম। তাহলে আলফা রশ্মির ভেদন ক্ষমতা বিটা ও গামা রশ্মির তুলনায় কম। এ তো ভারী শরীর নিয়ে ভেদ করা তো কষ্ট, তাই না? আমরাও জানি, যদি আমাদেরকে ছুটতে দেয় তাহলে আমাদের যদি তিনটে সাইজে, ধরো একজনের ওয়েট 100 কেজি, একজনের 60 কেজি আর একজনের 30 কেজি, অবভিয়াসলি যে 30 কেজি তার দম অনেকক্ষণ অবধি থাকবে, যে 1 কুইন্টাল ওজন বা 100 কেজি ওজন হবে সে অল্প যেই থেমে যাবে। ঠিক একই রকমভাবে আলফা রশ্মির ওজন বেশি হয়, সে বেশি দূর যেতে পারবে না, তার মানে তার ভেদন ক্ষমতা কম। সাধারণত 0.1 মিলিমিটার অ্যালুমিনিয়ামের পাত দিয়ে আলফা রশ্মির কে আটকানো সম্ভব। তার মানে যদি আমি কোনো তেজস্ক্রিয় বস্তুকে 0.1 মিলিমিটার মানে বেশি মানে চওড়া আর কি পুরু যদি কোনো অ্যালুমিনিয়াম কৌটোর মধ্যে রাখি, তাহলে ওখান থেকে আলফা রশ্মি আর বাইরে বেরোতে পারবে না, কিন্তু বিটা রশ্মি এবং গামা রশ্মি বেরিয়ে যাবে। এরপর আসছে বিটা রশ্মির ভেদন ক্ষমতা। বিটা রশ্মির ভেদন ক্ষমতা কত না, আলফা রশ্মির ভেদন ক্ষমতার তুলনায় বিটা রশ্মির ভেদন ক্ষমতা বেশি, কিন্তু গামা রশ্মির তুলনায় কম। তাহলে বিটা রশ্মির ভেদন ক্ষমতা, বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা রশ্মির তুলনায় প্রায় 50 গুণ, প্রায় 50 গুণ। কত? প্রায় 50 গুণ। বিটা রশ্মি আলফা রশ্মির তুলনায় 50 গুণ বেশি মানে দূর ভেদ করতে পারে, 50 গুণ বেশি যেতে পারে, এর 50 গুণ, কিন্তু গামা রশ্মির তুলনায় কম। তাহলে এটা হচ্ছে কত, 5 মিলিমিটার পুরু অ্যালুমিনিয়াম পাত দিয়ে বিটা রশ্মি ভেদ করতে পারে না। তাহলে এটাতে কত ছিল, 0.1 ছিল, এটাতে 5 মিলিমিটার পুরু অ্যালুমিনিয়ামের পাত দিয়ে কি করা হয়, বিটা রশ্মিকে থামানো সম্ভব। কিন্তু গামা রশ্মি হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাই গামা রশ্মির ভেদন ক্ষমতা খুব বেশি। গামা রশ্মির ভেদন ক্ষমতা খুব বেশি, গামা রশ্মির ভেদন ক্ষমতা খুবই বেশি। গামা রশ্মিকে 8 সেন্টিমিটার হচ্ছে পুরু যদি কোনো অ্যালুমিনিয়ামের পাত নেওয়া হয়, তাহলে ওই 8 সেন্টিমিটার পুরু যে অ্যালুমিনিয়ামের পাতটা গামা রশ্মির ভেদকে মানে গামা রশ্মিকে আটকে দিতে পারবে। তাহলে 8 সেন্টিমিটার পুরু অ্যালুমিনিয়াম এর পাত গামা রশ্মির ভেদন ক্ষমতা আটকাতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন হয় যে আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি এই তিনটে রশ্মির ভেদন ক্ষমতার তুলনা করো। আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মির ভেদন ক্ষমতা কম্পেয়ার করো। তাহলে আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মির ভেদন ক্ষমতার যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখতে পাবো আলফা রশ্মির ভেদন ক্ষমতা বিটা রশ্মির তুলনায়
এবং গামা রশ্মির তুলনায় কম। তাহলে আমরা যদি এটাকে সাজাই তাহলে দেখতে পাবো আলফা লেস দেন বিটা লেস দেন গামা। তাহলে গামা রশ্মির ভেদন ক্ষমতা কম, বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফার থেকে বেশি কিন্তু গামার থেকে কম, আর আলফা রশ্মির ভেদন ক্ষমতা বিটা এবং গামার থেকে কম। তাহলে এখান থেকে ভেদন ক্ষমতার কম্পারিজন দিয়ে তোমাদের হচ্ছে পার্থক্য নির্ণয় করতে বলে, শর্ট কোয়েশ্চেন পড়ে বা মাল্টিপল চয়েস প্রশ্ন পড়ে। আলফা বিটা এবং গামা রশ্মির ভেদন ক্ষমতার ক্রমটি হলো দিয়ে এরকম দিয়ে দেয়, আলফা লেস দেন বিটা লেস দেন গামা, বা আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা, বা হচ্ছে গামা তারপরে হচ্ছে আলফা তারপরে বিটা, এইরকম করে তিনটে অপশান দেবে। ঠিক আছে, সেখান থেকে তোমাদেরকে ঠিকটা খুঁজে বের করতে হবে। ভীষণ 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 ইম্পর্ট্যান্ট, মাধ্যমিকে প্রায়শই এই প্রশ্ন আসে। যখন আমি মাধ্যমিকের প্রশ্ন আলোচনা করব তখন তোমরা দেখতে পাবে অবশ্যই এই প্রশ্নটা থাকবেই, হয় পার্থক্যের আকারে পড়বে বা তোমাকে এইরকম দিয়ে মাল্টিপল চয়েস প্রশ্ন দেবে, বা অনেক সময় ড্যাশ পূরণ সত্য মিথ্যা নির্বাচন করো, বিভিন্ন জায়গায় এই প্রশ্নটা আসে। ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। এরপরে আসছি আনয়ন ক্ষমতা, মানে আয়নিত করার ক্ষমতা। ভালো করে যদি লিখি আয়নিত করার ক্ষমতা। দেখো আয়নীয় করার ক্ষমতা যদি আমরা দেখি তাহলে দেখো আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত, যেটাকে আমরা বলছি দুটো চার্জযুক্ত হিলিয়াম কণার স্রোত। তাহলে দুটো হিলিয়াম কণা অলরেডি চার্জ হয়ে আছে, তাহলে সেটা যখন বায়ুর মধ্য দিয়ে যায় তাহলে বায়ু থেকে সে ইলেকট্রন গ্রহণ করে এবং বায়ুর মধ্যে যে গ্যাসগুলো থাকে তার আয়নিত করার ক্ষমতা কিন্তু বেশি। তাহলে আলফা রশ্মির আনয়ন ক্ষমতা অন্য বিটা এবং গামা রশ্মির তুলনায় অনেক বেশি, আর বিটা রশ্মির আনয়ন ক্ষমতা আলফা রশ্মির তুলনায় কম, আর গামা রশ্মির আনয়ন ক্ষমতা কিন্তু একদমই নেই। কারণ সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, মানে হচ্ছে আলোর মতো। আলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা সম্পর্কে ডিটেলস তোমরা যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়বে, এই 9-10-এ নয়, যখন তোমরা 11-12-এ অ্যাটমিক স্ট্রাকচারটা পড়বে সেই চ্যাপ্টারে গিয়ে তোমরা ভালোভাবে দেখতে পাবে যে কেন সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলা হচ্ছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য কী, এবং হচ্ছে কেন সেটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তার অনেক ভাগ আছে, সেগুলো হচ্ছে আমরা পড়ব। তাহলে এই মুহূর্তে আমরা দেখছি যে গামা রশ্মি হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তাই এ কাউকে হচ্ছে আনয়ন করতে পারে না, মানে আয়নিত করার ক্ষমতা নেই। যখন বায়ুর মধ্য দিয়ে যায় তাই তাকে কোনো গ্যাসকে আয়নে পরিণত করতে পারে না। এরপর এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে আমরা যখন কোনো তেজস্ক্রিয় মৌলের যে খনি আছে সেই তেজস্ক্রিয় মৌলের খনি থেকে আমরা প্রায়শই হিলিয়াম গ্যাস পাই কেন? তাহলে তেজস্ক্রিয় মৌল যেখানে থাকে সেখান থেকে স্বতঃস্ফূর্ত এবং হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে এবং সর্বদাই কী হয়, এই তিনটে রশ্মি নির্গত হয়, আলফা রশ্মি বিটা রশ্মি এবং গামা রশ্মি। এই আলফা রশ্মি হচ্ছে কতগুলো চার্জযুক্ত হিলিয়াম কণার স্রোত। এরপর যখন সে বায়ুতে আসছে তখন কি হচ্ছে, বায়ুতে যে গ্যাসগুলো আছে তার থেকে ইলেকট্রন গ্রহণ করে এবং ইলেকট্রন গ্রহণ করে সে হিলিয়াম গ্যাসে পরিণত হয় এবং বায়ুকে আয়নিত করে। এই কারণেই যখন আমরা কোনো তেজস্ক্রিয় মৌলের যে খনি আছে সেই খনিতে যদি যাই তাহলে আমরা কি দেখতে পাই না, হিলিয়াম গ্যাস আমরা খুঁজে পাই। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের আসে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা পড়লাম তেজস্ক্রিয়তা কাকে বলে, তেজস্ক্রিয় মৌলের নাম, তেজস্ক্রিয়তার কারণ কি, তেজস্ক্রিয় মৌলের ফলে যে রশ্মিগুলো নির্গত হয় তাদের প্রকৃতি কীরকম, আলফা বিটা এবং গামা রশ্মির যে বৈশিষ্ট্য এবং পার্থক্য। এই বৈশিষ্ট্য এবং পার্থক্য কিন্তু ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। প্রায় সমস্ত ইয়ারেই এই যে পার্থক্য, এই 5টা পার্থক্য থেকে তোমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, ভীষণ ইম্পর্ট্যান্ট। তো সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা নভেম্বর মাসে, এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্ট্যান্ট, ভালো করে পড়ো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরপরে যে ক্লাসগুলো আসবে তোমরা দেখতে পাবে। এরপরে তোমাদের জন্য থাকবে মাধ্যমিকের যে কোয়েশ্চেন পেপার এবং হচ্ছে তোমাদের ওয়ান শট যে ক্লাসগুলো থাকে, এক একটা ক্লাসে পুরো চ্যাপ্টার কভার করা, ইম্পর্ট্যান্টগুলো করে দেওয়া, মানে আলোচনা করা এবং রিভিশন ক্লাস। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।